আচ্ছা, আইএলটিএস হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনারা যারা স্টুডেন্টরা পরীক্ষা দিবেন, স্টুডেন্টদের জন্য একটা। আর একটা হচ্ছে যারা হ্যাঁ। চাকরি বাকরি করার জন্য যাবে। আইএলটিএস দুইটা, একটা একাডেমিক আর একটা হচ্ছে জেনারেল ট্রেনিং, যেটা জিটিইউ বলে অনেকে। আমি একদম একদম বই থেকে দেখাচ্ছি আপনাকে, ক্যামব্রিজের অফিসিয়াল বই, যেটা যারা এই পরীক্ষাটা কন্ডাক্ট করে এরা হচ্ছে ক্যামব্রিজ। আচ্ছা। ক্যামব্রিজ দুইটা ইনস্টিটিউটকে পরীক্ষা নেওয়ার দায়িত্ব হ্যাঁ। দিয়েছে, একটা হচ্ছে আইডিবি আর একটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল। দুইটা একই রকম প্রশ্নের পরীক্ষা নেয়। আপনি দেখবেন কিছু কিছু এক্সাম সেন্টারের সামনে আইডিপি লেখা থাকে, কিছু কিছু এক্সাম সেন্টারের সামনে ব্রিটিশ কাউন্সিল লেখা থাকে। একই জায়গা, ক্যামব্রিজ থেকে প্রশ্ন আসবে, খাতাও দেখবে ক্যামব্রিজ, সবকিছু ক্যামব্রিজ করবে, বাট দায়িত্বটা দেয়া আছে আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিলের উপরে। এখন আপনি যেহেতু একাডেমিক দিবেন, আমি আপনাকে একাডেমিকটা দেখাবো, পার্থক্য যদিও নাই, কাইন্ড অফ সেমই, হালকা একটু পার্থক্য আছে। আপনার টোটাল এক্সাম হবে চারটা। একটা হচ্ছে লিসনিং, আপনি শুনে শুনে ওইটা খাতায় লিখবেন, লিসেনিং। আচ্ছা। আর একটা হচ্ছে রিডিং। আপনি ক্লাস 9-10-এ যখন এই যে প্যাসেজ সলভ করেছেন না ইংরেজিতে, জি জি। সেম ভাবে রিডিং এর এক্সাম হবে। রাইটিং এ আপনাকে একটা কম্পোজিশন লিখতে হবে আর একটা গ্রাফ ডিসক্রাইব করতে হবে। আপনি যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আপনি হয়তো ফ্লো চার্ট, গ্রাফ এগুলোর সাথে পরিচিত। সো জি জি। ওই ধরনের একটা গ্রাফ বা ফ্লো চার্ট আপনার সামনে থাকবে, ওইটাকে আপনি ডিসক্রাইব করবেন। আমি আরো বিস্তারিত দেখাচ্ছি পরে। আর লাস্ট একটা এক্সাম, সেটা হচ্ছে স্পিকিং, যেটাতে হচ্ছে আমাদের বাংলাদেশিদের সবচেয়ে বড় সমস্যা, কথা বলা নিয়ে। এই চারটা পরীক্ষা হবে। এর ভিতরে লিসেনিং, রিডিং, রাইটিং, এই তিনটা পরীক্ষা একসাথে হবে। ধরেন আপনার পরীক্ষা হচ্ছে শনিবারে, তো এমন হইতে পারে শনিবার সকালে আপনি লিসেনিং, রিডিং, রাইটিং একসাথে দিলেন, আবার ওই দিন বিকালে আপনাকে স্পিকিং দিতে হবে। স্পিকিং এ 15 মিনিট সময় লাগবে, ওইটা হবে আলাদা। যেমন ভাইবা নেয় না পরীক্ষায়, আপনাদের হচ্ছে ইন্টারভিউ নেয় জি। চাকরির জন্য, ওইরকম একটা পরীক্ষা হবে। যেমন আমি আর আপনি কথা বলছি, এই কথাটাই হয়তো বা সামনাসামনি বললে যেরকম হইতো ওই রকম। দুইজন হবে, আপনি এবং আপনার এক্সামিনার। এটা হচ্ছে স্পিকিং। স্পিকিং এ আপনার প্রশ্নগুলো দেখায় আরো ভালো বুঝতে পারবেন। তাহলে এখানে বুঝতে পারছেন যে আপনার লিসেনিং, রিডিং, রাইটিং পর পর একসাথে হয়ে যাবে। হ্যাঁ। আপনি এক্সাম সেন্টারে বসবেন, হয়তো বা মাঝখানে আপনার ওয়াশরুমে যাওয়ার জন্য বা এমনি ব্রেকের জন্য মাঝে মাঝে 5 5 মিনিট বা 10 মিনিট টাইম দেয়, বাট মানে পর পর আপনার এক্সাম হবে। প্রথমে লিসেনিং হবে, লিসেনিং দেওয়ার পরে রিডিং দিবেন, রিডিং দেওয়ার পরে আপনার রাইটিং হবে। 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় এখানে লাগে। এই দুইটাতে এক আচ্ছা। ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, এটা 40 মিনিট, 3 ঘন্টা, আর ওই যে আপনার এক্সট্রা টাইম থাকে কিছু, এরকম করে আপনার 3 ঘন্টার উপরে লাগবে এক্সাম শেষ করতে প্রথমটা। আবার এমনও হইতে পারে যে আপনি স্পিকিং শুক্রবারে দিচ্ছেন বা বৃহস্পতিবারে দিচ্ছেন, আপনার রিডিং, রাইটিং, লিসেনিং আর একদিন পড়ে গেছে। বাংলাদেশে সাধারণত 2 দিনই এক্সাম হয়, শনিবারে একটা হয়, আর যে কোনো আর একটা দিনে স্পিকিংটা দিয়ে দেয়। আপনি যখন পরীক্ষা দিবেন ওই অনুযায়ী তখন ডেট পেয়ে যাবেন, আপনার যে রকম কপালে পড়ে আর কি, যেখানে পরীক্ষা দিচ্ছেন ওইখানে কি অ্যাভেলেবেল আছে এটার উপর ডিপেন্ড করে। আপনি কি ঢাকাতেই থাকেন নাকি ঢাকার বাইরে? ঢাকাতে। হ্যাঁ। তা আপনি ভালো জায়গাতে এক্সাম দিতে পারবেন। এটা গেল হচ্ছে আচ্ছা। আপনার চারটা পরীক্ষার ওভারভিউ। এবার যদি আমি আপনাকে পরীক্ষার কোশ্চেন্স দেখাই, আমরা প্রথমে লিসেনিং দেখবো, লিসেনিং এ কি কি প্রশ্ন আছে। আপনি যেমন এখন হচ্ছে হেডফোন লাগিয়ে আমার সাথে ক্লাস করছেন, তো আপনার কানে জি। একটা হেডফোন থাকবে, অথবা একটা বড় সাউন্ড সিস্টেমের মাধ্যমে আপনার এক্সামটা নিবে। ক্লাসরুমে অনেকেই থাকবে বসে, আপনার মতো যারা পরীক্ষা দিতে এসেছে, সবার কাছে ইন্ডিভিজুয়ালি হেডফোন থাকবে, নয়তো সবাই মিলে একটা সাউন্ড সিস্টেম শুনবে। আপনাদের কানে কিছু মানুষের কথা আসবে, যেমন এখন আমরা কথা বলছি এরকম, দুইজন কথা বলবে, তিনজন কথা বলবে, বেশিরভাগ ক্ষেত্রে দুইজন এবং একজন কথা বলে। যেমন দেখেন, এই যে লিসেনিং টেস্ট পার্ট 1, টোটাল হচ্ছে আমাদের পার্ট হ্যাঁ। থাকে চারটা। লিসেনিং টেস্টে পার্ট থাকবে চারটা, প্রত্যেক পার্টে 10টা করে প্রশ্ন। এই যে দেখতে পাচ্ছেন কোশ্চিন 1 থেকে 10, পার্ট 1, কোশ্চিন 1 থেকে 10। এই যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটা থাকবে আপনার সামনে। এই যে কোশ্চিনস পেপার, এটা আপনার সামনে থাকবে, আর এর উত্তরগুলো আপনার কানের ভিতরে দুইজন মানুষ কথোপকথনের মাধ্যমে বলবে। ডাইরেক্ট উত্তর বলবে না, কিন্তু দুইজন কথা বলতেছে, আপনি শুনে শুনে উত্তরটা খুঁজে বের করলেন। আপনি একটু কাইন্ডলি এই লাইনটা পড়েন দেখি, পড়তে পারেন কিনা। এই যে ক্রিয়েট থেকে। ক্রিয়েট
create a cover for an dash so they can drop it from a height without breaking it. উইদাউট ব্রেকিং ইট। তাহলে এই যে এখানে কি হবে, অ্যান, এটা অ্যান অ্যাপেল হইতে পারে, অ্যান এগ হইতে পারে, হ্যাঁ, যেহেতু অ্যান বলছে। তো ওনারা দুজন ওইটার কথাগুলো বলতেছে যে টাইনি ইঞ্জিনিয়ার্সরা কি কি অ্যাক্টিভিটিস করে। এই দেখেন, টাইনি মানে ছোট, টাইনি ইঞ্জিনিয়ার্স এস 4 থেকে 5, এদের অ্যাক্টিভিটিস এর ভিতরে একটা কিছু তৈরি করা, কভার তৈরি করা আছে। ওই কভারটা কার হ্যাঁ, জন্য তৈরি করা হয় ওটা ওনাদের কথা শুনেই আপনাকে বুঝতে হবে। তখন ওটা শুনে আপনি এখানে উত্তর লিখে দিন। এক্স্যাক্টলি সেম ভাবে আপনাকে 10টা উত্তর এভাবে লিখতে হবে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস। প্রথম 10টা প্রশ্ন আচ্ছা, থাকবে এরকম, ফিল ইন দা ব্ল্যাঙ্কস। দুইজন কথা বলবে, যেমন ইনফরমেশন নেওয়া, বা দুজন এমনি কোনো একটা সহজ সম্পর্কে জানতে চায় সেক্ষেত্রে কথা বলা। একজন ফোনে আর একজনের সাথে কথা বলতেছে, কথনটা এরকম হবে যে একজন, সাপোজ হ্যাঁ, আপনি আমাকে ক্লাসের জন্য নক করেছেন, যদি নক না করে যদি ফোন দিতেন, তাহলে আমাদের কথোপকথন জি, যেরকম হইতো ওই টাইপের একটা কথোপকথন আপনি শুনতে পাবেন। এবং ওইখান থেকে ইনফরমেশন গুলো আপনাকে এর ভিতরে ভিতরে লিখতে হবে, এই প্রত্যেকটা খালি করে এরকম করে। আচ্ছা, এটা হচ্ছে পার্ট 1 গেল। এবার পার্ট 2 হ্যাঁ, এক্স্যাক্টলি সেম ভাবে, এবার একজন কথা বলবে, এর আগে দুইজন কথা বলছে। এবার পার্ট 2 তে হ্যাঁ, কোথাও বুঝতে না পারলে আমাকে থামাবেন, হ্যাঁ। জি, পার্ট হবে টু না। তে আপনার কোশ্চেন্স 11 থেকে 20, 11 to 20। এখানে একজন কথা বলবে, সে যে কোনো একটা টপিকে কথা বলতে পারে, কোনো একটা শহর নিয়ে কথা বলতে পারে, কোনো একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট নিয়েও কথা বলতে পারে। তো ওনার এই কথা শুনে আপনাকে হ্যাঁ, অ্যান্সার এখানে মার্ক করতে হবে। যেমন এখানে কি বলছে, স্টিভেনসন্স ওয়াজ ফাউন্ডেড ইন, এই যে কোম্পানিটা, এই ওয়াজ হয়েছিল গঠন কত সালে, ওনাদের কথা শুনে আপনি বুঝতে পারবেন। ওই যে ভদ্রলোক বা ভদ্র মহিলা কথা বলছে, সে বলবে যে স্টিভেনসন এত সালে স্থাপিত হয়েছিল। ওইটা শুনে আপনি এখানে মার্ক করে ফেললেন যে হ্যাঁ, অ্যান্সার সি, 1926 সালে হয়েছিল। তো এরকম ওনার কথা শুনে শুনে আপনাকে এইগুলোর অ্যান্সারও দিতে হবে। এটা হচ্ছে মাল্টিপল চয়েস। একটু আগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখলেন, এবার মাল্টিপল চয়েস দেখতেছেন। তো এখানে 1 থেকে 11 থেকে 20, প্রথম 4টা এরকম মাল্টিপল চয়েস থাকতে পারে, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও থাকতে পারে, অথবা কোশ্চিন আনসারও থাকতে পারে। দেখি এখানে কি আছে। এখানে ম্যাপ আছে, এই ম্যাপটা কাইন্ড অফ ফিল ইন দ্য আচ্ছা, ব্ল্যাঙ্কস এর ভিতরে। এই ম্যাপটা আপনার সামনে রয়েছে না, ওই ম্যাপটাকে উনি বর্ণনা করুন যে কোন রুমে কি আছে। যেমন যদি একটু প্রশ্ন দেখেন, দেখেন কফি রুম, ওই যে ভদ্রলোক বা ভদ্রমহিলা কথা বলছে সে বলবে যে আপনি রিসেপশন থেকে ডান দিকে হাঁটলে হাতের বামে প্রথম রুমটা হচ্ছে কফি রুম। তাহলে এরকম জে নাম্বার হবে, বা আই নাম্বার হবে, বা এইচ নাম্বার হবে। আপনি কফি রুমটা শুনে এখানে অ্যান্সারটা লিখে দিন, যে এটা অ্যান্সার হচ্ছে এইচ, অথবা আই, অথবা এই, যেটাই হয়। এরকম করে প্রত্যেকটা দেখেন, আচ্ছা, হিউম্যান রিসোর্স এইচ এর কোথায় আছে, আপনার বোর্ড রুম কোথায় আছে, সবগুলো এখানে, মানে এই টাইপের একটা আপনার সামনে থাকবে ম্যাপ। এখানে একটা অফিসের ম্যাপ দেখতে পাচ্ছেন, সাপোজ কোন একটা শহরের ম্যাপও থাকতে পারে, একটা পার্কের ম্যাপ থাকতে পারে, আচ্ছা, পার্কে কোথায় প্লে গ্রাউন্ড আছে, কোথায় লেক আছে, কোথায় অফিস রুম আছে। উনি জাস্ট ওনার কথা শুনে শুনে আপনাকে লিখতে হবে, মানে আপনার আউট কোনো জ্ঞান থাকা লাগবে না যে এটা নিজের মাথা থেকে কিছু বের করে লিখতে হবে। ওনাদের কথা শুনে আপনি কতটুকু বুঝতে পারতেছেন ওইটাই এখানে আপনি তুলবেন। হ্যাঁ, তবে ওনারা আচ্ছা, আপনাকে ভুল করানোর অনেক চেষ্টা করবে। সাপোজ বলতেছে যে হাতের বামে যে রুমটা দেখতে পাচ্ছ এটা না, সামনে থেকে এগিয়ে যায়, আবার হাতের ডানে যে রুমটা ওইটা, মানে ভুল করানোর চেষ্টা করে আর কি। এরকম আচ্ছা, করে আপনার 20টা প্রশ্ন গেল। এরপরে পার্ট 3 তে 21 থেকে 30, এখানে আবার দুইজন কথা বলবে। আপনি প্রথম যখন দেখলেন হ্যাঁ, তখন দুইজন কথা বলেছিল, মাঝখানে একজন কথা বললো, এবার আবার দুইজন বা তিনজনও মাঝে মাঝে বলে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দুইজন স্টুডেন্ট কথা বলে। আপনারা যেমন আপনাদের ডিপ্লোমার লাস্টে আপনারা প্র্যাকটিক্যাল করেছেন না, কোন একটা প্রজেক্ট রেডি জি, করে, জি, তো ওই ধরনের হ্যাঁ, প্রজেক্ট হ্যাঁ, দুজন মিলে রেডি করছে, ওইটা নিয়ে তারা একে অপরের সাথে আলোচনা করতেছে। কিছু কিছু সময় টিচার ওনাদেরকে সাজেশন দেয়, খুব রেয়ারলি, আর নয়তো তারা হ্যাঁ, দুইজন কথা বলে। ওনাদের দুইজনের কথা শুনে আপনাকে অ্যান্সার করা ট্রাই করতে হবে এখানে। যেমন এই প্রশ্নটা যদি একটু পড়েন, দেখেন তো কি বলছে। চুজ টু লেটার্স। which, হুম, আচ্ছা, হুইচ জি, থেকে পড়ো, সমস্যা নেই।
which two parts of the introductory stage to their art projects do Jess and Tom agree were useful? এখানে দুইজনের নাম বলছে না, জেসি অ্যান্ড টম। তারা হ্যাঁ, কোন দুইটা যে পার্ট নিয়ে তারা এগ্রি করেছে? সাপোজ আপনি আপনি এবং আপনার বন্ধু দুজন মিলে একটা ওয়েবসাইট ডেভেলপ করতেছেন। তো এই ওয়েবসাইটে আপনারা কালার নিয়ে, হ্যাঁ, এটার হচ্ছে কিভাবে আপনার, আপনি আপনি জানেন যে অনেকগুলো পার্ট থাকে, ডোমেইন কি হবে, হোস্টিং কি হবে, কোন হ্যাঁ, ডিজাইন হবে, এটা পেমেন্ট গেটওয়ে থাকবে কি থাকবে না, অনেক কিছু আছে। তো এরকম অনেক কিছু নিয়ে কথা বলছেন, কোন দুইটা নিয়ে আপনারা এগ্রি করেছেন, একমত। তা আপনাদের ওই কথা শুনে আমাকে এখানে মার্ক করতে হবে যে হ্যাঁ এই দুইটা পয়েন্ট তারা এগ্রি আচ্ছা, করেছে। এখানে এরকম ফিল ইন দা ব্ল্যাঙ্কসও থাকতে পারে, সবসময় যে এরকম মাল্টিপল চয়েস থাকবে তা না। শুধুমাত্র প্রথমটা কনস্ট্যান্ট, যেটা আপনাকে একদম প্রথমে দেখালাম, এখানে আপনার 100% ফিল ইন দা ব্ল্যাঙ্কসই থাকবে 10টা। এরপর থেকে প্রশ্ন চেঞ্জ হইতে পারে, প্রথম 10টার পর থেকে আপনার ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকতে পারে, মাল্টিপল চয়েস থাকতে পারে, 30 পর্যন্ত চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, এই যে দেখেন, এরপর হচ্ছে আবার হচ্ছে এটাও মাল্টিপল চয়েস, কিন্তু এখানে উপরে অনেকগুলো অপশন একবারে দেওয়া আছে, নিচে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। ওই যে দুইজন কথা বলতেছিল, জ্যাক এবং টম, মেবি হ্যাঁ, জেসি এবং টম, এবং জেসি এবং টম পিকচার নিয়ে কথা বলতেছে হয়তো বা এখানে, যেহেতু আমরা অডিও শুনতেছি না আমরা জানি না। তারপর আমি ধরে নিলাম যেহেতু এখানে পিকচার্স বলছে, তারা পিকচার নিয়ে কথা বলছে, একটা ফ্যালকনের পিকচার, একটা পাখির পিকচার দেখেছে। তো ওই এই এই ফ্যালকন নিয়ে তারা কি কথা বললো, ওইটা আমরা তো শুনেছি এখানে। দেখেন এই যে মিনিং গুলো এখানে অ্যাডজাস্ট করতে বলছে আমাদের। ফ্যালকনের সাথে হয়তোবা তারা বলেছে হচ্ছে দা পাওয়ার অফ কালার, কালারটা মানে কালারের একটা পাওয়ার ছিল। তো এরকম অ্যাড করে দিলাম যে 25 নিয়ে ওনারা ফ্যালকন নিয়ে কি বলেছে, ডি নাম্বারটা বা ই নাম্বারটা বা এফ নাম্বারটা। আমি এখানে অ্যান্সার লিখে দিলাম। আপনি যতটুকু বুঝতে পারেন ট্রাই আচ্ছা। করেন, এটা যখন আপনি করবেন তখন হয়তো প্রশ্নটা আরো ভালো বুঝতে পারবেন। এখন জাস্ট আমি একটা জি ওভারভিউ ভাই, দেখ। আমি বুঝ জি, জি। এভাবে আপনার 30 পর্যন্ত শেষ হবে। এবার হচ্ছে লাস্ট পার্ট, পার্ট 4। এখানে আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাবেন, এটা কখনোই চেঞ্জ হবে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই থাকবে। 31 থেকে 40, এখানে আবার একজন কথা বলবে, সে একটা না, এর আগের প্রশ্নগুলোতে হয়তো বা একটু থামবে, একটু সময় দিবে আপনাকে, কিন্তু এই যে লাস্টের যে পার্টটা 31 থেকে 40, সে আপনাকে সময় দিবে না, সে হ্যাঁ, দ্রুত এই 10টার উত্তর পর পর আলোচনা করতে করতে চলে যাবে। এবং এটাই সবচেয়ে টাফ পার্ট থাকে বেশিরভাগ স্টুডেন্টের কাছে, অনেকে আবার ম্যাপে সমস্যা হয়, যার যেটাতে সমস্যা হয়, বাট বেশিরভাগ স্টুডেন্টের এই লাস্টের পার্টটাতে সমস্যা হয়। যেমন এখানে এই টপিকটা দেখেন, স্টোইসিজম। স্টোইসিজম সম্পর্কে বাংলাদেশে 90% স্টুডেন্টেরই কোনো ধারণা নেই। তো যখন সে স্টোইসিজম নিয়ে এভাবে কথা বলবে, তখন লাইকলি যে তার বেশিরভাগ হ্যাঁ, স্টুডেন্টই বুঝতে পারবে। জি। সে এখানে 10টা প্রশ্ন আছে, ওই ভদ্রলোক স্টোইসিজম নিয়ে আলোচনা করতেছে, আপনি শুনে শুনে উত্তর করার চেষ্টা করতেছেন। তো এটা গেল হচ্ছে আপনার লিসেনিং টেস্ট। এবার আপনাকে আমি পুরো জিনিসটা আরেকবার বলি। এই যে লিসেনিং টেস্টের প্রশ্নটা আপনার কাছে দিয়েছে, এই যে এতক্ষণ যেগুলো দেখালাম এটা হচ্ছে কোশ্চিন পেপার, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে কোশ্চিন পেপার, এর সাথে একটা অ্যান্সার শিট দিবে আপনাকে। অ্যান্সার শিটটা আচ্ছা। দেখেন। ওই প্রশ্নগুলোর সাথে আপনাকে একটা অ্যান্সার শিট দিবে, যেটা দেখতে কিছুটা এরকম হবে। ওই 40টা প্রশ্ন আপনাকে অ্যান্সার শিটে উঠাইতে হবে। আপনি যখন শুনছেন, কানে শুনছেন, তখন আপনি এর ভিতর লিখলেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন অডিও বাজা শেষ, তারপরে আপনাকে 10 মিনিট আবার এক্সট্রা সময় দিবে। এই যে অডিওটা 30 মিনিট মতো বাজবে, 30 মিনিটস, 30 মিনিট মতো এই 40 পর্যন্ত প্রশ্ন শেষ হয়ে গেল। তারপরে তারা আপনাকে এক্সট্রা 10 মিনিট কি সময় দিবে, এই যে এখানে আপনারা উত্তরগুলো লিখেছেন, এইগুলোকে আপনি হ্যাঁ, সুন্দরভাবে এই অ্যান্সার শিটে ট্রান্সফার করবেন। জাস্ট এখানে লিখতেছেন, ট্রান্সফার করতেছেন 1 থেকে আচ্ছা। 40 পর্যন্ত। ওকে।
তাহলে এটা গেল হচ্ছে আপনার লিসেনিং, আপনি শুনে শুনে উত্তর করছেন। এটা হচ্ছে আমাদের অপরিচিত সবচাইতে, যারা আমরা বাংলাদেশে পড়ালেখা করি আমাদের লিসেনিংটা সবচাইতে বেশি অপরিচিত। আমরা এই ধরনের এক্সাম কখনো জি দেই নাই, আমরা রিডিং এক্সাম দিয়েছি, আমরা রাইটিং দিয়েছি, বাট লিসেনিংটা আমাদের দেওয়া হয়। এরপরে আমি রিডিং আর এটা আপনাকে দেখাচ্ছি, এটা দুটোই আপনার কাছে সহজে মনে হবে দেখতে, প্র্যাকটিস করলে তখন বোঝা যাবে যে আপনি কতটুকু ক্যাপেবল। রিডিং এ আপনি যেরকম প্যাসেজ সলভ করেছেন, আমরা তো লিসেনিং শেষ করলাম, বুঝতে পারলাম যে এই হচ্ছে আমাদের এক্সাম। 40 মিনিটের এক্সাম হবে, 30 মিনিট অডিও বাজলো, অডিও শেষ, আপনি অডিও শুনে শুনে ওইখানে যা যা উত্তর লিখলেন ওইগুলোকে অ্যান্সার শিটে ট্রান্সফার করে নিলেন। আমি অ্যান্সার শিটও আপনাকে দেখাইলাম। অ্যান্সার শিটটাই কিন্তু তারা মেনলি জাজ করবে, জি আপনার কোশ্চেন পেপার দেখবে না, কিন্তু কোশ্চেন পেপার ফেরত নিয়ে নিবে, কিন্তু অ্যান্সার শিটে আপনি যা হ্যাঁ উত্তর লিখবেন সেটাকে তারা দেখবে। আচ্ছা, জি এরপরে রিডিং এর ক্ষেত্রে এই যে এরকম প্যাসেজ থাকবে, ওয়াই উই নিড টু প্রোটেক্ট হ্যাঁ পোলার বিয়ার্স, আমাদের কেন শ্বেত ভাল্লুককে প্রোটেক্ট করা উচিত, এরকম বিভিন্ন টপিক থাকতে পারে। এখানে এই টপিকের সাথে দেখেন ট্রু ফলস নট গিভেন, এই ধরনের প্রশ্ন তো আপনি আগেও দেখেছেন, ট্রু ফলস দেখেছেন, হয়তো নট গিভেন ছিল না। নট গিভেন মানে উত্তরটা দেয়া নেই আর কি। আচ্ছা এই 7টা প্রশ্নের উত্তর আপনাকে ওইখান থেকে খুঁজে বের করতে হবে। 7টা না শুধু, আমাদের প্রত্যেকটা প্রশ্নের উপর এরকম লেখা থাকে, দেখেন এই যে, সবসময় প্রশ্নটা খুব ঠান্ডা মাথায় পড়তে হবে। আইএলটিএস এ সবচেয়ে বেশি ভুল করে যারা নর্মাল স্টুডেন্ট, তারা হচ্ছে প্রশ্ন ভালো করে পড়ে। আমাদের কোশ্চিন আচ্ছা 1 থেকে 13 পর্যন্ত এর ভিতরে দেয়া আছে, এই প্যাসেজের ভিতরে। আমরা প্রথমে প্রশ্নটা দেখবো যে কি কি প্রশ্ন আছে। দেখলাম যে এখানে ট্রু ফলস নট গিভেন, সত্য মিথ্যা উত্তর দেওয়া নেই। এর সাথে কি দেয়া আছে, এর সাথে কিছু ফিল ইন দ্য ব্লাঙ্কস দেয়া আছে, যে এগুলোকে ফিল করো। তো এই 13টা প্রশ্নের উত্তর আমরা কোথায় পাবো, ওই প্যাসেজের ভিতরে পাবো। আপনি যখন 9-10-এ জি প্যাসেজ সলভ করেছেন, আপনি প্রশ্ন পড়েছেন, উত্তর ওখান থেকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেছেন, এক্স্যাক্টলি সেম ভাবে এখানেও আপনাকে করতে হবে। আপনি প্রশ্ন পড়বেন, এখান থেকে উত্তর খুঁজে বের করার চেষ্টা করুন। আমি একটা আপনাকে বের করে দেখাই জাস্ট। আপনি একটু প্রথম প্রশ্নটা পড়েন তো পোলার বেয়ারদের নিয়ে। পোলার বিয়ার্স পড়ে গেল আচ্ছা, এই যে ওকে polar bears suffer from various health problems due to the build-up of fat under their skin. এই প্রশ্নটা কি বলছে, পোলার বিয়ার কি করছে, সাফার করে অনেক রকম হেলথ ডিজিজ, কারণ তাদের চামড়ার নিচে জি ফ্যাট আছে। এটা সত্য, মিথ্যা নাকি দেয়া নেই? এবার যদি আপনি প্রথম প্যাসেজটা পড়েন, দেখেন তো উত্তরটা উম, খুঁজে পান কিনা প্রথম প্যাসেজটা পড়ে। আহ, হ্যাঁ হ্যাঁ অ্যান্সার আছে এখানে। আচ্ছা, অ্যান্সার আছে, তাহলে এটা সত্য One মিথ্যা reason নাকি? for হুম, this is that they have up to 11 centimeters of fat underneath their skin. এটা ট্রু। এটা ট্রু। ঠিক আছে, তাহলে আপু এই যে প্রথমে ট্র্যাপে পড়ে গেল, রিডিং এ যেরকম ট্র্যাপ সাজায় ট্র্যাপে পড়ে গেছে। দেখেন ওইখানে আপনি কেন? কি দেখেন, ওইখানে আপনার টপিকে কি বলছে যে পোলার বিয়ারদের কি হয়, অসুস্থ হয়, তাই না, মোটা স্কিনের কারণে, চর্বি থাকার কারণে। প্রশ্নটা আরেকবার দেখেন, পোলার বিয়ার সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস ডিউ টু দ্য বিল্ড আপ অফ ফ্যাট ও আন্ডার আচ্ছা দেয়ার আচ্ছা স্কিন। তারা অসুস্থ হয় কারণ তাদের চামড়ার নিচে মোটা চর্বি থাকে, এই যে বিল্ড আপ অফ ফ্যাট। এখন হ্যাঁ, ওদের চামড়ার নিচে চর্বি আছে, ওরা কি অসুস্থ হচ্ছে কিনা ওইটাও আমাদের খুঁজে বের করতে হবে। আপনি প্রথমে ঠিক ধরেছেন যে হ্যাঁ উত্তর আছে, নট গিভেন ক্যান্সেল, যে না উত্তর দেয়া আছে। এই যে 11 সেন্টিমিটার অফ ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন, হিউম্যান উইথ কম্পারেটিভ লেভেল অফ অ্যাডিপোস টিস্যু উড বি কনসিডার্ড ওবেস, ওবেস মানে মোটা, আর এই যে অডিপস টিস্যু মানে হচ্ছে ফ্যাট, অ্যান্ড আচ্ছা would be likely to suffer from diabetes and হেলথ ডিজিজ। তার মানে মানুষের যদি এরকম মোটা চর্বি হয়, তাহলে তারা কি হবে, মোটা হয়ে যাবে এবং ডায়াবেটিস হবে, হেলথ ডিজিজ হবে। ইয়েট, যেখানে দা পোলার বিয়ার এক্সপিরিয়েন্স নো সানস কনসিকুয়েন্সেস, যেখানে পোলার বিয়াররা এরকম কোনো সমস্যা ফেস করে না।
তাহলে উত্তরটা কি হবে? false. ফলস হবে। তো ওরা আমাদের জন্য এরকম ট্র্যাপ রেডি করবে অনেক। আপনি অনেক আচ্ছা, সময় ইউটিউবে ভিডিও দেখলে ওনারা আপনাকে অনেক টেকনিক দেখাবে, ওইগুলো হচ্ছে আপনাকে স্টুডেন্ট হিসেবে ওনারা কানেক্ট করার চেষ্টা, কিন্তু কোনো টেকনিক নাই। আপনি জাস্ট পড়ে বুঝতে পারলে উত্তর দিতে পারবেন, পড়ে না বুঝতে পারলে উত্তর দিতে পারবেন। যেমন আপনি এখানে 11 সেন্টিমিটার ফ্যাট দেখে মনে করছিলেন যে আচ্ছা এটা তো সত্যি, কিন্তু পরে আপনি পড়ে বুঝতে পারলেন যে এটা মিথ্যা। কিন্তু হুম, এরকম করে অনেক ট্র্যাপ থাকবে এখানে, যখনই দেখবেন যে জিনিসটা সহজ মনে হচ্ছে তখনই ট্র্যাপ। এখানে যেমন ট্রু ফলস নট গিভেন পাইলেন, এরকম আপনার এখানে কি থাকবে তার সাথে সাথে ফিল ইন দা ব্লাঙ্কস থাকবে, 8 থেকে 30 পর্যন্ত, 13 পর্যন্ত। এবারে গেলাম আমরা পার্ট 2 তে। জাস্ট এ মিনিট, ওকে। ওকে ভাইয়া। তাহলে প্যাসেজ 1 নাম্বার গেল, এবার রিডিং প্যাসেজ 2। এতক্ষণ আমরা দেখলাম রিডিং প্যাসেজ 1, 13টা প্রশ্ন পোলার বিয়ার নিয়ে। জি, এরকম করে আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে রিডিং প্যাসেজ 2, যেখানে দেখেন 14 থেকে 26 পর্যন্ত প্রশ্নের উত্তর থাকবে। এখানে দেখেন প্রথমে লিস্ট অফ হেডিংস দেয়া আছে, হেডলাইন। এই প্যাসেজগুলোর হ্যাঁ, হেডলাইন কি হবে আর কি, এটা খুঁজে বের করতে হবে আমাদের। এই যে প্যাসেজ দেয়া আছে ABCD, দ্য স্টেপ পিরামিড অফ জোসার। ওই যে পিরামিড আছে না মিশরে, ওইগুলো নিয়ে হয়তো বা এখানে লেখা জি, আছে। তো এখানে এই নাম্বার প্যাসেজের কি আমরা একটা দিতে পারি, হেডলাইন দিতে পারি, ওটা আমাদের প্যাসেজ পড়ে বুঝতে হবে যে এখান থেকে কোন লাইনটা আমাদের হেডলাইন হিসেবে সঠিক হবে। প্যারাগ্রাফ এ, সাপোজ এ কিং হু সেভড হিজ পিপল। হয়তোবা প্রথম প্যাসেজে একজন রাজাকে নিয়ে কথা বলা আছে যে তার আহ যারা প্রজারা ছিল তাদেরকে সেভ করেছিল। তো ওই অনুযায়ী এ নাম্বারের উত্তর হইতে পারে 3। তো এরকম করে আপনাকে প্রত্যেকটা প্যাসেজ পড়ে পড়ে তার উত্তরগুলো এখানে অ্যাটাচ করতে হবে, B নাম্বার C নাম্বার পড়ে। তার সাথে নিচে হয়তো বা আমরা আরো কিছু প্রশ্ন পাবো, হয়তো বা ফিলিং দ্য ব্লাঙ্কস পাবো। এই যে লাস্টে দা স্টেপ পিরামিড অফ জোসার নিয়ে কিছু আমাদের ফিলিং দ্য ব্লাঙ্কসও দেয়া আছে, আবার মাল্টিপল কোশ্চেন্সও দেয়া আছে একটা। তো এরকম ওই প্যাসেজটা পড়ে আপনাকে এগুলোর অ্যান্সার করতে হবে। এক্স্যাক্টলি সেম ভাবে আপনাকে আর একটা প্যাসেজ দিবে, আচ্ছা, দা ফিউচার অফ ওয়ার্ক প্যাসেজ 3। এখানেও 27 থেকে 40 আবার ওরকম কিছু প্রশ্ন থাকবে, ফিল ইন দা ব্লাঙ্কস, ট্রু ফলস নট গিভেন, অথবা ম্যাচিং থাকতে পারে। একটু আগে যে আপনার হেডলাইন ম্যাচিং দেখলাম যেটা, ওরকম থাকতে পারে। যেমন এখানে আপনার মাল্টিপল চয়েস দিয়েছে প্রথম, যে কোনটার কি হবে। তার সাথে এখানে ফিল ইন দা ব্লাঙ্কস দিয়েছে। আর লাস্টে লাস্টে ইনফরমেশন খুঁজে বের করার, ওইটা মনে হয়, হ্যাঁ, দা লিস্ট অফ পিপল, যেখানে কোন মানুষটা কি করেছে। এটা আপনি ডিটেলস না পড়লে ওরকম বুঝতে পারবেন, বাট জি, মোটামুটি আপনি আইডিয়া পাচ্ছেন যে হ্যাঁ এই টাইপের প্রশ্ন আসতেছে। তো রিডিং টেস্টে কি হবে, লিসেনিং এ যেমন আপনাকে এক্সট্রা জি, 10 মিনিট সময় দিয়েছিল অ্যান্সার শিটে উঠানোর জন্য, এখানে কোনো সময় কিন্তু আপনাকে হ্যাঁ, দিবেন। এখানে আপনি 1 ঘন্টা সময় পাবেন আচ্ছা, 3টা প্যাসেজ সলভ করার জন্য। ওর ভিতরে আপনাকে ওই অ্যান্সার শিট যেটা আপনি লিসেনিং এ দেখলেন, সেম অ্যান্সার শিটে আপনাকে রিডিং এর উত্তরগুলো উঠাইতে হবে। 40টা প্রশ্ন, 1 ঘন্টা সময়, এই সেম অ্যান্সার শিটে আপনি উঠাবেন, এক্সট্রা হ্যাঁ, কোনো টাইম পাবেন না। এখানে মেন খেলাটা যেটা হবে আপনার রিডিং এর বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে, সেটা হচ্ছে টাইম, সময়। 1 ঘন্টার ভিতরে আপনার এখন বর্তমান যে ক্যাপাসিটি, আপনি একটা হ্যাঁ, প্যাসেজ সলভ করতে পারবেন হয়তোবা, তাও পুরোপুরি পারবেন না। সেখানে আপনাকে 3টা প্যাসেজ সলভ করতে হবে। তার মানে আপনার রিডিং অ্যাবিলিটির চেয়ে স্কিমিং অ্যাবিলিটি, যেটা চোখ দিয়ে বুলিয়ে যে এটা এখানে হইতে পারে বা এই হ্যাঁ, টাইপের একটা অ্যান্সার আসতে পারে, ওই স্কিলটা ডেভেলপ করতে হয় এখানে। এটা গেল আপনার আচ্ছা, রিডিং। 1 ঘন্টা সময়, 40টা প্রশ্ন, অ্যান্সার শিট সাথেই থাকবে। 1 ঘন্টার ভিতরে অ্যান্সার হ্যাঁ, শিটে আপনাকে উঠাই ফেলতে হবে। এবার আসি আপনার আচ্ছা, রাইটিং। এই পরপরে হচ্ছে কিন্তু এক্সাম, লিসেনিং শেষ, 10 মিনিট পরেই রিডিং শুরু। এবার লাস্টে দিবে তারা কি আপনাকে, রাইটিং। রাইটিং এ প্রথমে ওই যে আমি আপনাকে বলেছিলাম যে আপনার বিভিন্ন রকম ফ্লো চার্ট বা গ্রাফ জি, এগুলো লেখা দিতে পারে। এই দেখেন এই এই গ্রাফগুলো ইন্টারমিডিয়েটে লেখায়। এখন আমি যখন হ্যাঁ, এসএসসি করেছি তখন ছিল না, এখন আপনাদের সময় ছিল কিনা আমি জানি না।
আচ্ছা। ইন্টারমিডিয়েটে এগুলো আছে। সো এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে, এই লাইনটা একটু পড়েন দেখি, এই প্রশ্নটা, এই যে দা চার্টস থেকে। Below show the changes in our ownership of electrical appliances and amount of time spent doing housework in household in one country between 1922 and 2090. 2090। 2090, sorry. ওকে, তাহলে 1920 থেকে 2019 পর্যন্ত ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস, মানে এই যে আমরা বাসায় যে ইলেকট্রনিক গ্যাজেট গুলা ব্যবহার করি, ওয়াশিং জি। মেশিন, এখানে তিনটার কথা বলছে, একটা ওয়াশিং মেশিন, একটা রেফ্রিজারেটর, আর একটা হচ্ছে ভ্যাকিউম ক্লিনার। সো এই তিনটা দেখেন জি। আবার সিম্বল দিয়ে দিয়েছে, যেটা একদম ডিপ কালো ওইটা হচ্ছে ওয়াশিং মেশিন, একটা হচ্ছে রেফ্রিজারেটর যেটা এই যে হালকা সাদা যেটা দাগ দাগ করা, ওইটা হচ্ছে ভ্যাকিউম ক্লিনার। আর এই পাশে কি দিয়েছে, হ্যাঁ। পার্সেন্টেজ অফ হাউস হোল্ডস, মানে কত হাউসহোল্ড। পার্সেন্ট হাউস হোল্ডে এটা আছে। এটা দিন দিন যে বেড়েছে এই জিনিসটাকে আপনাকে 150 ওয়ার্ডের ভিতরে ব্যাখ্যা করতে হবে, লিখতে হবে। তার মানে আপনার বাইরের কোনো নলেজ প্রয়োজন নেই, আপনার উত্তর সামনেই দেয়া আছে, যা দেয়া আছে ওইটাকে আপনাকে কথায় লিখতে হবে। ছবি দেয়া আছে, আপনি কথায় 150 ওয়ার্ডের ভিতরে বর্ণনা করবেন। যে আমরা এখানে দেখতে পাচ্ছি, যখন 1920 সালে প্রথম এগুলো এসেছিল, মাত্র এত মানুষ এখানে ব্যবহার করছিল, তারপরে 1940 সালে বাড়লো, 60 সালে বাড়লো, 80 সালে অবস্থানটা এখানে গেল, 2000 সালে আমরা দেখতে পাচ্ছি যে দুইটার অবস্থানই একসাথে আছে, যেখানে মানুষ সবচেয়ে কম ব্যবহার করছে ওয়াশিং মেশিন, বা 2019-এ স্টিল মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করছে আপনার রেফ্রিজারেটর অ্যান্ড ভ্যাকিউম ক্লিনার, যেখানে ওয়াশিং মেশিন মাত্র 70% ব্যবহার করছে। এরকম করে কথায় আপনি ইংরেজিতে সুন্দর করে জিনিসটাকে প্রেজেন্ট করুন। 150 আচ্ছা। ওয়ার্ড লিস্ট লিখতে হবে। আমরা 180 ওয়ার্ড লিখতে বলি স্টুডেন্টদেরকে, বাট লিস্ট 150 ওয়ার্ড আপনাকে লিখতে হবে। এটা গেল হচ্ছে টাস্ক আচ্ছা। ওয়ান, এটা হ্যাঁ। রাইটিং টাস্ক ওয়ান। এটার সাথে একটা কম্পোজিশন লিখতে হবে, আমরা যেগুলোকে ছোটবেলায় রচনা বলছি ওই টাইপেরই, কিন্তু ওই যে জাস্ট ছোট একটা টপিক দিবে না, টপিকটা একটু বড়। যেমন আমরা আগে ছোটবেলায় রচনা লিখছি যে জার্নি বাই বোট, করাপশন, মেট্রো রেল, না তো মেট্রো রেল লেখেন নাই, হয়তো বা অন্য কিছু লিখছেন, বাংলাদেশ 1971, এগুলা লিখছেন। তো এখানে টপিকটা একটু ভিন্ন, এখানে টপিকটা একটু আর্গুমেন্ট টাইপের চলে আসে, দুইটা জিনিস নিয়ে আলোচনা করতে হয়। যেমন এই টপিকটা যদি একটু পড়েন দেখি তো বুঝতে পারেন কিনা। In some countries, more and more people are becoming interested in finding out about the history of the house or building they live in. এটা হচ্ছে অনেক মানুষের আর কি এই ইন্টারেস্ট হয়, তারা আর কি হিস্টোরি সম্পর্কে, তারা যেখানে বসবাস করে সেখানকার হিস্টোরি সম্পর্কে জানার জন্য। এটা কি এমন? হ্যাঁ, ইন সাম কান্ট্রিজ, কিছু দেশে মোর অ্যান্ড মোর পিপল আর বিকামিং ইন্টারেস্টেড, কিছু কিছু দেশে মানুষ, কিছু কিছু মানুষরা অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে অ্যাবাউট, সম্পর্কে, দ্য হিস্টোরি অফ দ্য হাউস অর বিল্ডিং দে লিভ ইন, তারা যে ঘর বাড়িতে বসবাস করে ওইগুলোর হিস্ট্রি সম্পর্কে জানা নিয়ে। আমাদের দেশে আসলে এই রকমের মানে কালচার তো নাই। আগে আপনি যদি একটু খেয়াল করেন, যেমন আপনি ইংল্যান্ডে যাবেন, ইংল্যান্ডে কিন্তু অনেক পুরাতন বাড়ি আছে। সো হ্যাঁ। ওই ওই বাড়ির হিস্ট্রি সম্পর্কে ওনারা জানার চিন্তা করে। অথবা আপনার গ্রামের বাড়ির হিস্ট্রি সম্পর্কে আপনি অনেক সময় জানার চিন্তা ভাবনা করেন না, যে আমার গ্রামের যে ভিটা আছে, মাটি আছে, এই আমার দাদা বা আমার জি, তার জি। পরদাদা, তারা ওই ওই জিনিসটাই, যে এটার উপরে মানুষ এখন অনেক বেশি ইন্টারেস্টেড হচ্ছে। টপিকটা কিন্তু একটা মানে উদ্ভট একটা টপিক মনে হইতে পারে আপনার কাছে, কিন্তু টপিকটা এরকম টাইপের টপিকে আসবে। হোয়াট আর দ্য রিজনস অফ দিস, কেন মানুষ এরকম করছে, হাউ ক্যান পিপল রিসার্চ দিস, কিভাবে এটাকে রিসার্চ করতে পারে। আচ্ছা। তাহলে টপিকটা হচ্ছে মানুষ একটা জিনিস জানতে চায়, কেন জানতে চায়, জি। রিজন কি, কিভাবে জানতে পারবে, এইগুলো নিয়ে আপনাকে জি। 250+ ওয়ার্ড লিখতে হবে। দুইটার মিলে আপনার সময় থাকবে 1 ঘন্টা। রাইটিং টাস্ক ওয়ান এবং রাইটিং টাস্ক স্টেজ ওয়ানটা দেখলেন, এটার জন্য এটা এবং এর পরেরটা মিলে আপনার কাছে সময় থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে দুইটা লিখতে হবে। এখন দেখেন ওনারা নিজেরাই এখানে কিন্তু একটা জিনিস রেকমেন্ড করে দিয়েছে, যে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 40 মিনিটস অন দিস টাস্ক। যেহেতু এটা 250 ওয়ার্ড এবং এটা অনেক কঠিন, এই জন্য এখানে
40 মিনিট স্পেন্ড করতে বলছে। আর জি। এটা যেহেতু সহজ, একটু কম লিখতে হবে, এই জন্য এখানে কত মিনিট স্পেন্ড করতে বলছে, 20 মিনিট। জি। সো এই হচ্ছে আপনার রাইটিং টেস্ট। আপনি 1 ঘন্টা সময়ের ভিতরে দুইটা লিখে কাভার করা, মানে সো মাচ টাফ আপনি যদি সুন্দর করে প্র্যাকটিস না করেন। এবং বাংলাদেশের স্টুডেন্টদের মেন সমস্যা, খালি বলে পারি না। আমি বলি যে এটা 30টা লিখো, 20টা লিখো, তারপরে আসো, একটাও লিখবে না, বলে এই কোনো সিস্টেম থাকলে দেন বা কোনো ফ্রেমওয়ার্ক থাকলে দেন। আপনি এই ফ্রেমওয়ার্ক কখনো দেখেছেন কিনা আমি জানি না। এখন ওই যে আমি স্কুল কলেজে অনেক স্টুডেন্টরা আসে, ওরা বলে যে স্যার আমাদের তো প্যারাগ্রাফের একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দিত, ফ্রেম দিয়ে দিত, ওইখানে আমরা কিছু শব্দ চেঞ্জ করে লিখে ফেলতাম। ওই জিনিসগুলা চাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইগুলো করলে এখানে নাম্বার পাবেন একদম কম। ওনারা এটা বুঝে ফেলে যে এটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করে লিখছে। সো একদম র, নিজের ট্যালেন্টে, নিজের ন্যাচারাল যে একটা স্ট্রেংথ আছে ওইটা দিয়ে আপনাকে এখানে সুন্দর করে লিখতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে রাইটিং টাস্কের জন্য। রাইটিং টাস্কের আচ্ছা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আর আমাদের লেখার স্কিল। আপনার যদি একটু গ্রামার ভুল হয় তাতেও নাম্বার কাটবে, আপনার আইডিয়া ম্যাচ না করলে নাম্বার কাটবে, আপনার সেন্টেন্স গুলো যদি কমপ্লেক্স না হয়, যদি জেনারেল জি। সেন্টেন্স হয় তাতে নাম্বার কাটবে। মানে আপনি কোনো ভুল করেননি কিন্তু আপনার সেন্টেন্স গুলো খুব সাদামাটা, নাম্বার কম পাবে। তো এরকম করে এই জিনিসটাতে বেশি সাফার করে। ওকে, এই গেল হচ্ছে আপনার লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং। আর স্পিকিং এ আমি জি। আপনি বসে আছি, আমি সাপোজ এক্সামিনার, আপনি রুমে ঢুকলেন, আমি আপনাকে কিছু ইন্ট্রোডাক্টরি প্রশ্ন করলাম। জি। স্পিকিংটা একদম সহজ, মানে প্রশ্ন বোঝাটা সহজ, বাট প্র্যাকটিস করতে হয় প্রচুর। স্পিকিং টেস্ট 15 মিনিটের ভিতর হয়ে যায়। আমি বসে আছি, আপনি এক্সাম দেওয়ার জন্য ঢুকলেন, আমি আপনাকে পার্ট 1-এ জি। অল অ্যাবাউট ইউ, আপনি কোথায় পড়ালেখা করেন, কোথায় থাকেন, কি ভালো লাগে, আপনার শহর আপনার পছন্দ কিনা, শহরের হ্যাঁ। কোন জিনিসটা পছন্দ, নর্মাল 7 থেকে 10টা প্রশ্ন পার্ট 1-এ। আপনি উত্তর দিলেন, আমার হোম টাউন এখানে, আমি এখান থেকে এসেছি, এই জিনিসগুলো পছন্দ। এমন কোন প্রশ্ন সে আপনাকে করবে না যেটার উত্তর আপনি জানেন না। সাপোজ সে আপনাকে জিজ্ঞেস করবে না যে সূর্যের ডায়ামিটার কত, সূর্যের তাপমাত্রা কত, হ্যাঁ। রাশিয়ার রাজধানীর নাম কি, এগুলো আপনাকে জিজ্ঞেস করবে না, আপনাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে। তারপরে আচ্ছা। পার্ট 2-তে এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, একটা খাতায় এরকম বক্সটা আর্ট করা থাকবে, এর ভিতরে একটা প্রশ্ন থাকবে এবং একটা সাদা পেপার আপনাকে দিবে। বলবো যে এই যে টপিকটা, ডিসক্রাইব আর টুরিস্ট অ্যাট্রাকশন ইউ এনজয়েড ভিজিটিং, 1 মিনিট প্রিপারেশন নাও। আর এই সাদা খাতায় চাইলে তুমি নোট লিখে রাখতে পারো কথা বলার জন্য। মানে এই জিনিসটা আপনার সামনে দিল, সাথে একটা সাদা খাতাও দিল, যে এটা দেখে তুমি 1 মিনিট চিন্তা ভাবনা করো। দেখেন এই যে পাশে লেখা আছে, ইউ উইল হ্যাভ টু হ্যাঁ। টক অ্যাবাউট দ্য টপিক ফর 1 to 2 মিনিটস, মানে এই টপিক সম্পর্কে 1 থেকে 2 মিনিট কথা বলতে হবে। ইউ হ্যাভ 1 মিনিট টু থিঙ্ক, চিন্তা করার জন্য 1 মিনিট আছে। অ্যাবাউট হোয়াট ইউ আর গোয়িং টু সে, তুমি কি বলতে চাচ্ছ। ইউ ক্যান মেক সাম নোটস টু হেল্প ইউ ইফ ইউ উইশ, মানে আপনি চাইলে নোট নিতেও পারেন, নাও পারেন, এটা আপনার উইশ, আপনার ইচ্ছা, কম্পালসারি কিছু না। আপনি ওইখানে 5টা ওয়ার্ড লিখে রাখতেই পারেন যাতে কথা বলার সময় আটকে গেলে আপনি দেখে বলতে পারেন। ওই যে বুলেট পয়েন্ট লিখে না আমরা অনেক সময় বক্তব্য দেওয়ার জন্য, তো ওই জি। ধরনের চাইলে 5টা পয়েন্ট আপনি লিখতেও পারেন, নাও পারেন, কিন্তু এই টপিকে আপনি 1 মিনিট প্রিপারেশন নিয়ে 2 মিনিট কথা বলা শিখতে হবে আপনাকে, যে কোনো টপিক হইতে পারে। এখানে যেমন আচ্ছা। টুরিস্ট অ্যাট্রাকশন বলেছে, যেমন কক্সেস বাজার, সাজেক, অথবা কোন টুরিস্ট অ্যাট্রাকশন, যে কোনো টুরিস্ট অ্যাট্রাকশন, এরকম কোনো ফুড হইতে পারে, বই হইতে পারে, বা আপনার কোন একটা স্বপ্ন নিয়েও জিজ্ঞেস করতে পারে যে আহ আপনি আপনার একটা স্বপ্ন নিয়ে বলেন, যে স্বপ্নটা আপনি ভবিষ্যতে পূরণ করতে চান, ওইটা নিয়ে আপনি 1 মিনিট চিন্তা হ্যাঁ। করবেন, তারপরে 2 মিনিট কথা বলতে হবে। এই গেল পার্ট 2। এবার আপনার কাছ থেকে প্রশ্নটা এবং ওই সাদা খাতাটা নিয়ে নিল, নিয়ে বলবে যে চলো এবার আমরা একটু ডিসকাস করি, আলোচনা করি, এই পার্ট 2-তে আপনি যা বললেন ওর উপর থেকে এবার আপনার সাথে সে কি করবে, আলোচনা করবে। এবার প্রশ্নগুলো হবে বড়। আগে প্রশ্ন করেছে যে তুমি কোথায় থাকো, এবার দেখেন প্রশ্নগুলো কেমন। হোয়াট আর দ্য মোস্ট পপুলার টুরিস্ট অ্যাট্রাকশনস ইন ইয়োর কান্ট্রি, আপনার দেশের সবচাইতে সুন্দর জায়গাগুলো কোনগুলো, টুরিস্ট অ্যাট্রাকশন কোনগুলো। সো এটার অ্যান্সার যদি আপনি বলেন কক্সবাজার, তাহলে আপনাকে নাম্বার দিবে না। আপনাকে অনেকগুলো অ্যান্সার বলতে হবে, যে ওয়েল, ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর সেভারাল টুরিস্ট অ্যাট্রাকশনস
Among them, I think Cox's Bazar is the most beautiful one because we have the largest sea beach in the world here. And after that, I think Shajik is another place where tourists would love to visit. And lastly, I think Sundarban. This is because this is the largest mangrove forest in the world, and tourists can enjoy the হ্যাঁ, Royal Bengal tiger here. So এরকম করে আপনাকে বড় করে উত্তর দিতে হবে এটার জন্য। এই পার্ট 3-তে আপনাকে 5টা হ্যাঁ, পর্যন্ত সর্বোচ্চ প্রশ্ন করতে পারে, বাট জেনারেলি 3-4টা প্রশ্নই করে, কারণ প্রশ্নগুলো বড় থাকে। আর শর্ট উত্তর দিলে আপনাকে হয়তো বা বেশি চাপ দিবে না, বাট নাম্বার কমাই দিবে। এখানে সবসময় চেষ্টা করতে হয় উত্তরগুলোকে অনেক বড় করে বলতে, অর্গানাইজ করে বলতে। তো এই গেল আপনার স্পিকিং টেস্ট। 15 মিনিটের ভিতরে আপনার স্পিকিং টেস্ট শেষ। হ্যাঁ, এই হচ্ছে আপনার টোটাল আইএলটিএস এক্সাম। আপনাকে এখন একদম প্রথম থেকে, আর আমি যে বইটা নিয়ে আপনাকে দেখাইলাম এই বইটা হচ্ছে আপনার ক্যামব্রিজের অফিসিয়াল বই। ক্যামব্রিজ হ্যাঁ। অফিসিয়াল বই, এইগুলো দিয়ে সাধারণত সবাই প্রিপারেশন নেয়। আমি এই জন্য আপনাকে জিজ্ঞেস করতেছিলাম যে আপনার বেসিক কেমন। আপনার যদি বেসিক মোটামুটি হয় তাহলে আপনার আর কোনো এক্সট্রা বই পড়া লাগবে না। আপনাকে এই টেস্ট পেপার গুলো ভাইয়া, সলভ, বলেন। কি শুধু টেস্ট পেপার গুলোই থাকে নাকি ভোকাবুলারিও থাকে? আচ্ছা, ভোকাবুলারি আলাদা আলাদা বই আছে। এখন ভোকাবুলারি আপনি যদি হচ্ছে একটানা পড়তে চান তাহলে পরে আপনি মনে রাখতে পারবেন না। ভোকাবুলারি আপনার লাগবে হচ্ছে রিডিং এ। আপনি রিডিং প্যাসেজ পড়তে যে যে ভোকাবুলারিটা জানেন না ওটা মার্ক করবেন, ওটার উত্তর খুঁজে বের করবেন। লিসেনিং এ যেটা জানেন না ওটা মার্ক করবেন, মানে ওইটার আমি বাংলা খুঁজে বের করবেন। ওয়ার্ড গুলা জানার জন্য ভোকাবুলারিটা পড়তে চাই, যখন আমি রাইটিং পার্টে যাব যেন কমপ্লেক্স কিছু ওয়ার্ড ইউজ করতে পারি, যখন কমপ্লেক্স সেন্টেন্স আর কি বানাবো এই জন্য। ওইটা হচ্ছে রাইটিং যখন লিখবেন তখন রাইটিং এর জন্য আলাদা বই ইউজ করতে পারেন, অনেকগুলা বই আছে। ওইখান থেকে স্যাম্পল অ্যান্সার দেখে দেখে আপনি হচ্ছে রাইটিং এর ভোকাবুলারি আইডেন্টিফাই করবেন। আপনার বেশি ভোকাবুলারি লাগবে না। আপনি হচ্ছে রিডিং এবং লিসেনিং বাদে রাইটিং এর জন্য হয়তো সর্বোচ্চ 200, আর স্পিকিং এর জন্য 200। আর রিডিং লিসেনিং এর জন্য ওইটা হচ্ছে আপনার বারবার করতে করতে বুঝতে পারবো। তাছাড়া রাইটিং এর জন্য 200 আর লিসেনিং এর জন্য 200 শিখলেই হবে। অনেক বই আছে। মানে ম্যাটেরিয়ালস নিয়ে আপনার চিন্তা করা লাগবে আচ্ছা, না। আপনার হচ্ছে মেন যে কাজটা আমি বলবো, যেহেতু আপনি একদম বিগিনার, আপনার বর্তমান যে অবস্থা ওটা আপনারা দেখতে হবে যে আমি কই আছি, আমি এখন পরীক্ষা দিলে কত পাবো। দেখেন আমি যদি আপনাদের দেখাই, এই যে রাইটিং টাস্ক 2 এর স্যাম্পল দেওয়া আছে এখানে। এখানে একটা টপিক দেওয়া আছে যে ডু ইউ এগ্রি দ্যাট দ্য অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজেস কার ব্রিংস আউটওয়েজ দ্য ডিসঅ্যাডভান্টেজেস। মানে এই যে গাড়ির যে অ্যাডভান্টেজ এটা ডিসঅ্যাডভান্টেজের চেয়ে বেশি। আউটওয়েজ মানে তাকে ছাড়িয়ে চলে আসতেছে। এই টপিকের উপরে এখানে একটা স্যাম্পল লেখা আছে। তো আমি যেভাবে হ্যাঁ, পড়াই সেটা হচ্ছে, আমি বলি যে এই টপিকটা আপনি লিখেন। এই টপিকটা আপনি প্রথমে নিজে যা পারেন তাই লিখেন। এবার আপনি আপনার মতো করে লিখলেন, খুবই বাজে হইলো কোনো সমস্যা নেই। এবার আমি বলবো যে এটা ইমপ্রুভ করেন। আপনি যেটা লিখছেন ওইখান থেকে হয়তোবা আমি একটা লাইন আপনাকে লিখে ইমপ্রুভ করে দিলাম যে আপনি এই লাইনটাকে এইভাবে লেখার একটু চেষ্টা করেন, বা এটাকে ভেঙে এইভাবে একটু আনার চেষ্টা করেন, বা এটার জন্য আপনি এক্সট্রা 10টা ভোকাবুলারি অ্যাড করেন। এই যে এই কারের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আপনি 10টা ভোকাবুলারি শিখেন, যে কোন 10টা ভোকাবুলারি এখানে ব্যবহার করলে ভালো হবে। তাছাড়া যদি আপনি কোনো স্পেসিফিক বই ফলো করতে চান তাহলে আপনি ওই পড়া হ্যাঁ, শুরু করবেন, 20টা পড়বেন, আপনি আর ওই এটা পড়বেন না, পড়া বাদ দিয়ে দিবেন। কিন্তু যখন আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, এটা শুরু করছেন, এটার ভিতরে আপনি 10টা ব্যবহার করতেছেন, আবার নিজে লিখতেছেন, তখন ওই 10টা আপনার ভুলও হবে না, এবং ওই 10টা আপনি অন্য যে কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের টপিক লেখার সময় ব্যবহার করতে পারবেন। এই জন্য আমি কোনো বই সাজেস্ট করি না যে হচ্ছে আপনি এইরকম কোনো ভোকাবুলারির বই পড়েন, কারণ আমরা হচ্ছে ভোকাবুলারির আচ্ছা, বই পড়া শুরু করি কিন্তু শেষ করতে পারি না।